যুদ্ধবিরতিটা যদি একটা একটা পার্মানেন্ট একটা স্থায়ী কোনো সমাধান করতে পারেন, এইখানটাতেই কিন্তু আটকে যেতে পারে সবটা। কারণ তার এটা বলা হয় যে তার যে মেন্টর ছিলেন তিনি তিনটে জিনিস তাকে শিখিয়েছিলেন, এই ট্রাম্পকে। আর আরেকটা হচ্ছে গ্লোবাল এনার্জি ক্রাইসিস, মানে কম যে গ্লোবাল এনার্জি ক্রাইসিস এমন বেড়ে যাচ্ছে যার জন্য ইউরোপের সমস্ত নেটো কান্ট্রিজ দা আমেরিকার হাত থেকে চলে যাচ্ছে। যে ইরান আবার তাদের তেল বিক্রি করতে পারবে সমস্ত বিশ্বের কাছে, এবং তাদের উপরে স্যাংশন উঠে গেলে তাদের অর্থনৈতিক অবস্থা যেরকম তলানিতে পৌঁছেছিল, দেশের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছিল, সেই জায়গা থেকে তাদের একটা উত্তরণ ঘটবে। মূলত তারাই চেয়েছিল যে এই যুদ্ধটা ইসরায়েলের হয়ে আমেরিকাও করুক, আমেরিকা এই যুদ্ধে নামুক। কারণ দেখো, মনে করে দেখো, তখন আমেরিকাও একটা তো এসকেপ রুট খুঁজছিল। এই এসকেপ রুটটা হলো পাকিস্তান মিডিয়েট করার সময়। পাকিস্তান মিডিয়েট করা তো সুবিধাটা কি হলো, তারা চাইছে আমেরিকার কাছ থেকে এই সাহায্যটা তাদের পেলে ভালো হয়। কেন? প্রথমত তাদের আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো, এদিকে চায়নার সঙ্গেও সম্পর্ক ভালো। এবং এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড ফর পিস ফর ডেভেলপমেন্ট, এটা যদি আমেরিকা স্বীকার করে নিতে পারে, কাজে এটা যে প্রাথমিকভাবে আমেরিকার হার হয়েছে, পরাজয় হয়েছে, এই নিয়ে কোনো ব্যত্যয় নেই আপাতত। এবং এইটা যদি আমেরিকার উপরে একটা প্রেশার তৈরি হয়, চাপ সৃষ্টি হয়, সেটা ট্রাম্প কি সেটা ইল্ড করবেন? ট্রাম্প কি মেনে নেবেন? ভারত সরকারের প্রতি, ভারতের শাসক দলের প্রতি ইরানের যে এখন সরকার পক্ষ, তাদের বোধহয় সেই আস্থাটা আগের মতো আর নেই। এর কি কোনো প্রভাব পড়বে ভারতের দিক থেকে যদি আমরা বিচার করি? নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। এই মুহূর্তে বিশ্ব রাজনীতির একটি বড় খবর, ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এবং এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার মধ্যে ইরান একটা বিশ্ব শান্তির ক্ষেত্রে বড় বার্তা দেওয়া দিল বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি শান্তি বৈঠকের দ্বিতীয় দফায় যোগ দিতে নিজেই ইসলামাবাদে যাবেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে আরেকটি ভালো খবর এসেছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির একটি চুক্তি হয়েছে। এই সমস্ত বিষয়টির পেছনে কি আছে, এবং সত্যিই কি বিশ্ব আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে? যুদ্ধ কি সত্যিই বন্ধ হবে, না এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে, একটা কৌশল হিসেবে উভয় পক্ষই নিচ্ছে? এই সমস্ত বিষয়টি আজকে আমরা বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, প্রথমেই আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। এই মুহূর্তে যে খবরগুলোর কথা বললাম তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া ইরানের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা বিশ্ব শান্তির ক্ষেত্রে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো সুব্রত, যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, যে প্রথম দফায় যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা তো ঘোষণা আমেরিকা করেনি, করেছিল মূলত ইসরায়েল। আর ইসরায়েলকে সমর্থন করেছিল আমেরিকা। এই যুদ্ধটা চলছিল, চলতে চলতে এমন একটা পর্যায়ে এলো যখন আমেরিকা দেখলো যে প্রাথমিকভাবে তারা, বলা যেতে পারে, যুদ্ধে তাদের পরাজয় ঘটেছে। এটা তারা স্বীকার করেনি, কখনোই স্বীকার করেনি। কারণ এটা ট্রাম্প, যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তার জীবনে এটা লেখা নেই। কারণ তার এটা বলা হয় যে তার যে মেন্টর ছিলেন তিনি তিনটে জিনিস তাকে শিখিয়েছিলেন, এই ট্রাম্পকে। প্রথমত শিখিয়েছিলেন, তুমি একটা জিনিস বলবে যে অ্যাটাক, অ্যাটাক অ্যান্ড অ্যাটাক, আক্রমণ করেই যাবে, করেই যাবে, করেই যাবে। দ্বিতীয়ত তুমি সবকিছু ডিনাই করবে, সব ডিনাই, যত যা তা ভুল হয়েছে না হয়েছে কিচ্ছু না, বলে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে, আই এম দ্য বেস্ট, আমি যা করেছি সব ঠিক আছে। আর ডিক্লেয়ার করবে এভরিথিং, আফটার অল দে ডিক্লেয়ার বিগ ভিক্টরি, আমার জয় হয়েছে। এই যে বলে যাচ্ছিল, এই এই তিনটে জিনিস ট্রাম্প বরাবর করেছে জীবনে। ট্রাম্পের জীবনের ব্যবসায় কিন্তু অন্তত 6 বার ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করেছে নিজেরা। যে কিন্তু ব্যাংক্রাপসি আমেরিকায় সুবিধা আছে, ব্যাংক্রাপসি করলে হয় কি, তাদের আবার নতুন করে ব্যবসা করার সুযোগ থাকে, নতুন করে শুরু করা যায়। হ্যাঁ, সেখানে বলতে হয় না যে আমি হেরে গেছি, কারণ ব্যবসার একটা কন্ডিশন। এখানে অন্য ট্রাম্প সেই কাউকে জিনিসটা দেখাতে হয় যে তার জন্য আমি হয়েছি, তার জন্য হয়েছে, এবং ট্রাম্প কিন্তু সবসময় বিভিন্ন ঠিকাদার বা অন্যদের ঘাড়ে দোষ ইয়েস, চাপিয়ে দিয়েছে। তাকে তাপিয়ে দেয়। এখানে কি হচ্ছিল, সমস্যা হচ্ছিল কোথায়? এখানে সমস্যা হচ্ছিল যে
এই যে যুদ্ধটা থামাবে কি করে থামবে, কোনো তো পথ দেখা যাচ্ছিল না। কারণ ইসরায়েল তো যুদ্ধ থামাতে চাইছে না। ইসরায়েল থামাতে চাইছে না দুটো তিনটে কারণে, আমরা আগেও বলেছি, আলোচনায় করেছি, যে ইসরায়েল চাইছে গ্রেটার ইসরায়েল করতে চাইছে। সে চাইছে যত মধ্যপ্রাচ্যের যে জায়গাগুলো আছে, ইরান আছে, লেবানন আছে, এগুলো ক্যাপচার করবে, এবং করেওছে। লেবাননের অনেকটা জায়গা করেছে, প্যালেস্টাইনের অনেকটা জায়গা তারা কক্ষিগত করেছে, সেগুলো ছাড়েনি এখনো। এবং লেবাননের উপরে ক্রমাগত বোমাবর্ষণ করছিল, সাধারণ মানুষের উপরে করছিল। লেবানন দক্ষিণে প্রচন্ডভাবে বোমাবর্ষণ হয়েছে, এবং সাধারণ মানুষ, প্রচুর মানুষ, 2000-এর বেশি মানুষ মারা গিয়েছে। এইবারে সেখানে ইসরায়েলের মধ্যেও তো মানে ভয়ঙ্কর বিরোধী, নেতনিয়াহু বিরোধী একটা শক্তি কাজ করে। এমনকি মিডিয়ার মধ্যে একটা বিশাল অংশ নেতনিয়াহুর বিরুদ্ধে প্রতিদিন লিখে যায় না তা তো না, প্রত্যেক দিন লেখে, এবং নেতনিয়াহু তাদের শত্রু বলে চিহ্নিত করেন। এটা চাইছিল, কিন্তু নেতনিয়াহু শেষ পর্যন্ত আমেরিকা দেখলো যে এইটা যদি না করা হয় তাহলে আলটিমেটলি নিজের দেশেও ট্রাম্পের খুব ক্ষতি হচ্ছে, আমরা জানি। আর আরেকটা হচ্ছে গ্লোবাল এনার্জি ক্রাইসিস, মানে যে গ্লোবাল এনার্জি ক্রাইসিস এমন বেড়ে যাচ্ছে, যার জন্য ইউরোপের সমস্ত নেটো কান্ট্রিজ আমেরিকার হাত থেকে চলে যাচ্ছে। আমেরিকা দেখলো আর কিছু তাদের ধরে রাখা যাচ্ছে না, তারা আলাদা হয়ে যাচ্ছে। তাদের নিজেদের স্পাইন যাকে বলা হয়, স্পাইনটা তো আগে ছিল না। আগে তো আমেরিকা যা বলতো তাই শুনতো ইউরোপ, কিন্তু সেটা আর শুনছে না, একাধিক দেশ চলে যাচ্ছে। তখন একটা পথ বের করতে হয়, সেই পথটা অবশ্য করে দিয়েছে পাকিস্তান। এটা ঠিকই, পাকিস্তান একটা মিডিয়েশনের ব্যবস্থা করেছে, এবং পাকিস্তানে করার পরে আমেরিকা এটা রাজি হয়েছে। কিন্তু এই যে আমেরিকা রাজি হলো, এই রাজি হলো কি করে? কারণ ইসরায়েল রাজি হয়েছে ভেতরে ভেতরে। আর ইসরায়েল রাজি হওয়ার পেছনে একটা কারণ, যেটা আমেরিকাতে মানে বিশেষজ্ঞরা বলছেন, যে এই যারা জায়নিস্ট বিলিয়নিয়ার আছে, জায়নিস্ট বিলিয়নিয়ার মানে যেমন জাকারবার্গের মতো লোকেরা, যারা এরকম আরো অনেক আছে, মূলত তারাই চেয়েছিল যে এই যুদ্ধটা ইসরায়েলের হয়ে আমেরিকাও করুক, আমেরিকা এই যুদ্ধে নামুক। কারণ দেখো, মনে করে দেখো, যে প্রথমবার যখন ট্রাম্প জিতেছিল, তখন এই জাকারবার্গ ছাড়া আরো যারা ছিলেন, তারাই মানে এই যারা জায়নিস্ট, মানে যারা ইসরায়েলের সঙ্গে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে ক্রমাগত বলে গেছে, তারা প্রচুর সাহায্য করেছিল ট্রাম্পকে, প্রচুর সাহায্য করেছিল। কিন্তু দ্বিতীয়বারে আর করেনি। দ্বিতীয়বারে তাদের তো টাকা ফেরত চাই, ফেরত না পেলেও তাদের কথা অনুযায়ী চলতে হবে। তারা চাইছিল যুদ্ধটা চলুক। এই যে জায়নিস্ট যারা বিলিয়নিয়ার, তারা নিশ্চয়ই তাদের বোঝাতে সক্ষম হয়েছে আমেরিকা, যে ভাই এইটা যুদ্ধ চললে আমেরিকার খুব ক্ষতি হচ্ছে, অতএব তোমরা অন্তত ইসরায়েল খুব বোঝাও। এই ইসরায়েল খানিকটা মনে করেছে এর ঠিক মধ্যে একটা আছে, অস্ত্র বিক্রি নিয়ে নিষেধাজ্ঞা একটা খুব বড় একটা রোল বোধহয় প্লে একটা করতে হ্যাঁ পারে। হুম, করতে পারে। এই এই সমস্ত জিনিস মিলিয়ে তখন আমেরিকাও একটা তো এসকেপ রুট খুঁজছিল। এই এসকেপ রুটটা হলো পাকিস্তান মিডিয়েট করার সময়। পাকিস্তান মিডিয়েট করা তো সুবিধাটা কি হলো, আমেরিকার কি সুবিধা হলো, পাকিস্তানের কি সুবিধা হলো? দেখো, এটা প্রথমত তাদের সুবিধের জন্য এটা হলো। পাকিস্তানের সারা বিশ্বে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছিল, পাকিস্তান একটা রোগ স্টেট হিসেবে ডিক্লেয়ার হয়েছিল, একেবারে রোগ স্টেট। একটা সেখানে তাদের টেরোরিজম সেখানে ভীষণ রকম গুরুত্ব পায়, সেখানে টাকা পায়, পয়সা পায়, অনেক কিছু হয়। এই যে টেরোরিজম সেখানে বেড়েছে পরে, কিন্তু পরোক্ষে তো তার পেছনে আমেরিকা আছে, আমরা জানি সেটা। সেটা এমনকি হুসেন হাক্কানির মতো বিশাল মাপের ব্যুরোক্র্যাট এবং অথার, তিনি পরিষ্কার নিজের বইয়েও লিখেছেন একটা সময়, আমরা জানি কিভাবে গেছে, যে আমেরিকার এবং সমর্থন ইমরান ছিল। খানকে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট, বলা যেতে পারে, প্রাক্তন বলা প্রধানমন্ত্রী, যেতে তাকে পারে। হ্যাঁ, আমেরিকার বিরোধিতা করার মাসুল গুনতে উম, হচ্ছে। এখন হ্যাঁ, হুম, ভুগতে হচ্ছে। এখন আমেরিকা ন্যাচারালি পাকিস্তানকে দরকার, এই জন্যে পাকিস্তানের সঙ্গে প্রায় 900 কিলোমিটার সম্ভবত ইরানের সঙ্গে তার সীমানা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে সীমানা রয়েছে, এবং আফগানিস্তানের টেরোরিজমের বিরুদ্ধে পাকিস্তান লড়াই করছে, এটা দেখাচ্ছে। পাকিস্তান নিজের অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে যে কোনো ভাবে হোক, যাদের যে অবস্থা অর্থনৈতিক ভাবে তারা বিপর্যস্ত অবস্থায় আছে, তারা চাইছে আমেরিকার কাছ থেকে এই সাহায্যটা তাদের পেলে ভালো হয়। কেন? প্রথমত তাদের আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো, এদিকে চায়নার সঙ্গেও সম্পর্ক ভালো।
কিন্তু চায়নার একটা কিছু কিছু কন্ডিশন থাকে, আমরা জানি সেটা, যে কোনো জায়গায় সাহায্য করলে, যেমন শ্রীলঙ্কায় বা বাংলাদেশে একটা আহ, আহ, একটা 20 বছরের সাহায্য করে যাবে, টাকা দেবে, টাকা ধার দেবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, তারপরে টাকা উইথ ইন্টারেস্ট ফেরত নেবে। তো আমেরিকা তো তা নেই। আমেরিকা তো ওদের টেরোরিজমের এই যে ফান্ডিং, টেরোরিজমের এগেনস্ট লড়াইয়ের বলতে যে টাকাটা দেয়, সে তো এমনি দেয়, সে তো মানে অনুদান খয়রাতি হিসেবে করে। দেয়, সে তো খয়রাতি করে। খয়রাতি খয়রাতি করে, তাতে অনেক আমেরিকার লাভ। তো কাজেই আমেরিকাও চাইছে যাতে পাকিস্তানকে কি করে এই আমেরিকাকে কি করে, পাকিস্তান চাইছে আমেরিকাকে কি করে তেলে জলে তুষ্ট রাখা যায়, এটা পাকিস্তান চাইছে বহুদিন ধরে। আর সেটা এই ট্রাম্প ভীষণভাবে পছন্দ করে, যার জন্য আসিম মুনিরকে নিয়ে গিয়ে তিনি ডিনার খাওয়ান আলাদা করে, তো বললেন সাংঘাতিক রকমের। এই অপারেশন সিন্দুরের পরে এই সখ্যটা খুব বেড়ে গেল, এটা ফ্যাক্ট। এবারে এখানে যে সৌদির সঙ্গেও, যে সৌদি, ইনফ্যাক্ট সৌদির সঙ্গেও আমরা জানি ইরানের বর্ডার আছে, কিরকম বর্ডার আছে, এবং সৌদিরা খুবই একটা বিপদে ছিল, যে কোন সময় কি হয়। সৌদিদের নিজেদের ওখানে এই যে আমেরিকান যে সমস্ত আহ, সেনা ইয়ে আছে, সেটাও একটা মুশকিলে পড়ে গেছিল, সবই খুবই অসুবিধে পড়ছিল অর্থনৈতিক ভাবেও খুব। তারাও চাইছিল যে এরকম একটা চুক্তি অন্তত হলে ভালো হয়। এখন পাকিস্তানের সঙ্গে সৌদির সম্পর্ক খুব ভালো, আমরা জানি। ওদের সঙ্গে অস্ত্র চুক্তি হয়েছে, পাকিস্তান পাঠিয়েছে সামরিক সেখানে, চুক্তি হয়েছে। সেনাও পাঠিয়েছে, এবং সেখানে বিমানও পাঠিয়েছে, যুদ্ধ বিমানও পাঠিয়েছে, দিয়েছে। কাজে সৌদিও এটা খুশি আছে, সবাই মোটামুটি খুশি আছে। কাজে সেখানে তাহলে কেন গতবারে কিছু হলো না, এটা বলতে পারা যায়। এখন এটা অনেকে মনে করছেন যে ট্রাম্প সমস্ত কৃতিত্বটা নিজের কাঁধে নিতে চাইছে, কারণ ট্রাম্পের মাথা থেকে তো এখনো এই নোবেল পুরস্কার পাওয়ার ইয়েটা যায়নি। নোবেল পুরস্কার পাওয়ার যে একটা মাথায় যে স্বপ্ন ঘুরছে, যে আমি চলেই তো যাব, তো নোবেল পুরস্কারটা না পেয়ে কি করে চলে যাই, এটা একটা মাথায় নিশ্চয় ঘুরছে। শান্তি চুক্তি, তো এই এত বড় ক্ষেত্রে যদি শান্তি চুক্তি ঘটে, এ, হয়, এবং পাকিস্তান এর আগেই বলেছে হ্যাঁ ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত, এটা বলেছে। এবারে এই ক্ষেত্রে ইরান যদি বলে দেয়, ইরানকে দিয়ে যদি বলানো যায়, আমরা বলবো কেন এটা মনে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে, দেখো, ট্রাম্প সরাসরি ইরানের সঙ্গে কথা বলছে। ট্রাম্প এখন এই বড় ছোটটা ভুলে গেছে, এখন ইরানের সঙ্গে নিজেই কথা বলছেন। কথা বলে তিনি যদি গিয়ে এই চুক্তিটা অন্তত একটা জায়গায় এসে যুদ্ধবিরতিটা যদি একটা একটা পার্মানেন্ট, একটা স্থায়ী কোনো সমাধান করতে পারেন, এইখানটাতেই কিন্তু আটকে যেতে পারে সবটা, এই স্থায়ী সমাধান। কারণ আমেরিকাকে কিন্তু এখনো ইরান বিশ্বাস করে না, এবং লেবাননও বিশ্বাস করে না ইসরায়েলকে। লেবানন ইসরায়েলকে বিশ্বাস করে না, আমেরিকাকেও খুব একটা বিশ্বাস করে না, আর ইরানও বিশ্বাস করে না। এই বিশ্বাসের জায়গাটা কতটা মেরামত হবে, সেটা নিয়ে কিন্তু আমার এখনো সন্দেহ আছে। যদিও বলছেন ট্রাম্প আমি যাব, সই করব, আমি তো নিজেই যাব, নিজেই যাব বলাটার মধ্যে একটা কৃতিত্ব আছে, আমি গিয়ে সই করব। যদি ভান্সকে, তার না হলে তো জেডি ভান্স ওখানে গিয়েছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, সেই তো করে আসতে পারতো। আমি নিজে যাব। এবারে নিজে গেলে কি সুবিধাটা আছে, দুটো জায়গায় সুবিধা আছে। একটা আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটা বলছি আমরা, আন্তর্জাতিক ক্ষেত্রে মানে তার ট্রাম্পের জয় জয়কার হবে, দেখো যুদ্ধ থামিয়ে দিল। দ্বিতীয়ত তার নিজের দেশের এই গ্লোবাল ক্রাইসিসটা, এনার্জি ক্রাইসিসটা কমাতে পারবেন। উম, সস্তায় পেট্রোল পাওয়া, বা বিভিন্ন একাধিক জিসিসি কান্ট্রির সঙ্গে আবার নতুন করে সমঝোতার একটা পথ খুলে যাবে আমেরিকার। চেষ্টা করবে যাতে তারা হয়, ইরানের সঙ্গে যদি সম্পর্কটা ভালো হয়, তাহলে ন্যাচারালি আরো ভালো হবে তাদের পক্ষে। এইটা হলো একটা দিকে এই বাণিজ্যিক চুক্তিটা। এবং আরেকটা হচ্ছে দেশের ক্ষেত্রে ওই যে মাগা, তার বিরুদ্ধে যেভাবে লেগে পড়েছিল, সেইটা তাদের কমে যাবে। মাগা সমর্থক মানে যার ভিত্তিতে তিনি এত এত ভোট পেয়ে জিতে এসেছিলেন, এটি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আবার বলতে পারবেন এইবারে আমরা আমেরিকাকে কিভাবে আরো বড় করতে পারবো, এই এই স্বপ্নটা আবার দেখাতে পারবে। সব মিলিয়ে সামগ্রিকভাবে এইটা চেষ্টা করছে ট্রাম্প। কিন্তু আবার বলছি, শেষ পর্যন্ত, কারণ এখনো কিন্তু লেবানন যেটা বলেছে, শেষ পর্যন্ত বলেছে
যে যুদ্ধবিরতি করেছে, কিন্তু আমরা বিশ্বাস এখনো করি না। করি না মানে এটা এর আগেও হয়েছে, কিন্তু আবার ভেঙেছে, যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। কাজেই হিজবুল্লাহ কিন্তু নিজেদের অস্ত্র সারেন্ডার করছে না বা সংবরণ করছে না বা মনে করছে না যে তারা বন্দুক কাঁধে থেকে নামিয়ে ফেলবে, মানে আর কোনো সেখানে আক্রমণাত্মক সেখানে তো সমস্ত ইরানেরই অস্ত্র, তারা ইরানের হয়ে ছায়াযুদ্ধ করে মূলত। ছায়াযুদ্ধ করে। কাজেই সেই যে তাদের বলাটা খানিকটা ইরানেরও পরোক্ষে বলা, যে আমরা ভাই অত সোজা নয় যে আমাকে বলে দিলে আর নেমে পড়লাম, তা নয়। আর জিনিস আমেরিকার হয়েছিল, আমেরিকা শেষ পর্যন্ত ভেবেছিল যে বুটস অন গ্রাউন্ড যদি করা হয়, সেনাদের সরাসরি ওখানে যদি পাঠানো হয়, পাঠিয়ে যে যুদ্ধটা ইরাকে হয়েছে সেই রকম ভিয়েতনামেও হয়েছিল, নামানো যায়। এখন নিশ্চয় হয়েছে প্যারাসুটে করে, এখন নামিয়ে দেওয়া দেওয়া যায় অনেক জায়গায়, কিন্তু মুশকিল হচ্ছে এখন তো এতই বেশি অ্যাডভান্স হয়ে গেছে যুদ্ধটা, সেখানে কজন লোক মারা যাবে, কত সেনা মারা যাবে, এবং তার প্রতিক্রিয়া আমেরিকায় কি সাংঘাতিক পড়বে সেটাও তো ট্রাম্প বুঝতে পারছেন, এবং তাকে বোঝানো হয়েছে অনেকেই। কাজে সব মিলিয়ে ট্রাম্প এটা এখন পিছিয়ে এসেছেন, এটা ফ্যাক্ট। কাজে এটা যে প্রাথমিকভাবে আমেরিকার হার হয়েছে, পরাজয় হয়েছে, এই নিয়ে কোনো ব্যত্যয় নেই আপাতত। আর আমেরিকা চাইছে, এই সময়টাও চাইছে। তা আমি এখনো মনে করছি না যে আমেরিকা যুদ্ধ থেকে পুরোপুরি ফিরে এসেছে, কারণ আমেরিকা একটা সময় চাইছে ফিউয়েল করার, রিপ্লেনিশ করার, নিজেদের যেভাবে ক্ষতি হয়েছে বিভিন্নভাবে সেটাতে আবার তৈরি করতে হবে। বহু ক্ষতি হয়েছে ওদের সেনাবাহিনীর, বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন কিছু, সেইগুলো কি করে রিপ্লেনিশ করা যায়, রিফিট করা যায়, রিবিল্ড করা যায়, সবই যে এখন চলবে, এই সময়টা চাইছিল। অন্যদিকে ইরানও এটা চাইছিল যে তাদের যেটা, ওদের তো আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি গোটাটাই আছে, কি কি ক্ষতি হয়েছে কিভাবে নতুন ভাবে, এবং এই যে যুদ্ধটা ইরানকে দেখালো যে ইরানের যে রেজিলিয়েন্ট পাওয়ার, যেটা যে প্রতিরোধের ক্ষমতাটা কতখানি, সেটা ইরান বুঝতে পেরেছে। কিন্তু সেটা আরো কি করে বাড়ানো যায়, এবং চায়নার কাছে থেকে যে এক্সপার্টিসটা পাচ্ছে সেটা ওরা পাবে, রাশিয়াও পাবে, রাশিয়ার কাছ থেকেও পাবে, পরিষ্কার কথা। এই সামগ্রিকভাবে একটা মাল্টিপোলার যে ওয়ার্ল্ড, সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডটাকে যদি আমেরিকা স্বীকার করে নেয়, এবং এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড ফর পিস, ফর ডেভেলপমেন্ট, এটা যদি আমেরিকা স্বীকার করে নিতে পারে, এবং ওই যে যাদের কথা বললাম, যারা আমেরিকাতে ছড়ি ঘোরায়, এই যে বিলিয়নিয়ার্সরা, তাদের যদি বোঝাতে সক্ষম হয়, তাহলে একটা আমরা স্থায়ী একটা সমাধানের পথ দেখতে পাবো, এইটুকু মনে করছি সুব্রত, তাছাড়া গৌতম, নয়। হ্যাঁ। গৌতম দা, একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে বহু বছর ধরে একটা ইরানের উপর স্যাংশন চলছে, এবং হুম। সেটা ট্রাম্প বারবারই বলছেন যেটা ব্যাড হুম। ডিল ছিল। ওবামার হুম। সময় যে ডিলটা তৈরি হয়েছিল, সেই হ্যাঁ। ডিলটা নিয়ে বারবারই ট্রাম্প সেটাকে তিনি তিনি কটূক্তি করেছেন, ব্যঙ্গ করেছেন সেটাকে নিয়ে, এবং আলটিমেটলি ইরানের উপর স্যাংশন চাপানো রয়েছে। এইবার কি আপনার মনে হয় যে ট্রাম্প যেরকম একটা দয়ে পড়েছেন, তাতে এই যেমন ইরান একটা বার্তা দিল হরমুজ খুলে দেওয়ার, একটা পজিটিভ বার্তা, হুম। তেমন এদিক থেকেও একটা পাল্টা বার্তা তারা আদায় করে নিতে পারবে যে এবার আপনারা স্যাংশনটা তুলে দিন, যাতে ইরানকে রিবিল্ড করার জন্য একটা তাদের সুবিধা হবে, যে ইরান আবার তাদের তেল বিক্রি করতে পারবে সমস্ত বিশ্বের কাছে, এবং তাদের উপরে স্যাংশন উঠে গেলে তাদের অর্থনৈতিক অবস্থা যেরকম তলানিতে পৌঁছেছিল, দেশের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছিল, সেই জায়গা থেকে তাদের একটা উত্তরণ ঘটবে। দেখো সুব্রত, এখনো আবার বলছি, বহু জিনিস আমরা জানি না, কেউই জানে না। বিশেষ করে ট্রাম্পের মনে কি আছে তা জানে না, ইরানের মনে কি কি আছে আমরা জানি না। কিছু কিছু কন্ডিশনস আছে, সেই কন্ডিশন গুলো, সেই শর্তগুলো কতখানি পূরণ হবে, কে কতখানি এগোবে, সেটাও আমরা জানি না। আমি বারবার বলছি, ইরান কিন্তু শুধু স্যাংশন তুলে দিলেই তারা শান্তিতে সই করে দিয়ে চলে আসবে না, কখনো না। এই যে রেপারেশনের ব্যাপারটা আছে না, এতদিনের যে ক্ষতি হয়েছে, এই যে যুদ্ধের ক্ষতি হয়েছে, সেই টাকাটা কে দেবে? যদি ইরান বলে আমাকে ওই টাকাটা দাও, ওই টাকাটা ছাড়া আমি কিন্তু করব না। এবং এইটা যদি আমেরিকার উপরে একটা প্রেশার তৈরি হয়, চাপ সৃষ্টি হয়, সেটা ট্রাম্প কি সেটা ইল্ড করবেন? ট্রাম্প কি মেনে নেবেন? উই ডু নট নো, আমরা জানি না সেটা মেনে নেবে, কারণ তখন তো মার্কিন কংগ্রেসে সেটাকে প্রস্তাব থেকে পাশ করাতে হবে।
আমেরিকার ট্রাম্প বলে দিলেই তো সেই টাকাটা এসে যাবে, তো বহু টাকা, বিশাল পরিমাণের টাকা। সেই টাকাটা তো আমেরিকার ট্রাম্প সই করে দিলে হবে না, সেটা তো মার্কিন কংগ্রেসে পাশ করাতে হবে। সেই ক্ষমতাটা তার আছে কিনা, যদি সেই ক্ষমতা থাকে তাহলে তো অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তাহলে তো একটা একটা বিশাল ক্ষেত্র খুলে যাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই নিয়ে দরদস্তুর শুরু হলেও বোঝা যাবে ঠিক আছে ভাই, একটা পথে এলো। কাজে এই যে কথাগুলো তুমি নিটিগ্রিটি বলছো, নিটিগ্রিটিটা কোথায় কত দূর কি হবে উই ডু নট নো। আপাতত 10 দিনের একটা যে যুদ্ধ বিরতি সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই বিরতিটায় কত দূর এগোনো যায় সেটাও আমরা দেখব। তবে এই এই যে অন্তত এই যে এক এক জায়গায় এসে টেবিলে এসে বসতে রাজি হলো ঠিক। এতগুলো পক্ষ, এটা একটা বিরাট একটা একটা অবশ্যই একটা খুব সদর্থক একটা বার্তা বলে আমি মনে আলোচনাই করি। একমাত্র একমাত্র সমাধানের উপায়। হ্যাঁ, কোনো আর অন্য কোনো সমাধান আর কোনোদিনই কোনো হতে পারে সমাধানের হতে না। পারে না। যুদ্ধ কোনোদিন সমাধান হতে পারে না। এটা একটা এই অসাধারণ চার্চিলের কথা ছিল। চার্চিলের তো এতই যুদ্ধবাজ বলে গিয়েছিল, তিনি বলেছিলেন যুদ্ধের একটা যুদ্ধে একটা ব্যাপার হচ্ছে যে যুদ্ধে এক পক্ষ হারে কিন্তু কোনো পক্ষই জয়ী হয় না। জয়ী ঠিক এই হয় না। কথাটা বলেছেন, হ্যাঁ এই কথাটা বলেছেন, যে হুম। কোনো পক্ষই জয়ী হয় না, এক পক্ষ হারে। আসলে জয়ী হবে কি করে, কারণ আরেক পক্ষ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিক ভাবে হয়, অর্থনৈতিক ভাবে হয়, এমন এতদূর পিছিয়ে যায়, সেটা এত বড় ক্ষতি। একটা যুদ্ধে শুধু একটা দিনের জয় বা মানে একটা ইয়ের সেই জয়টা কিন্তু সূচিত হয় না, তাতে প্রচুর ক্ষতি হয়, সামগ্রিকভাবে ক্ষতি হয়। এবং বিভিন্ন দেশের মধ্যে যে এই যে সম্পর্কের ক্ষতি হয়, মানুষে মানুষে যে সম্পর্কের ক্ষতি হয়, অনেক কিছু ব্যাপারে এর খুব ব্যাপক একটা মানে প্রভাব আছে সমাজের ক্ষেত্রে। যাই হোক সেখানে, তবে এটা যদি বন্ধ হয় তাহলে তো একটা খুব বড় ব্যাপার হবে, এ নিয়ে খুব ভুল নেই। এখন এর মধ্যে আরো কিছু কিছু পক্ষ আছে, এটা ভুল করলে চলবে, যেমন টার্কি আছে, তুরস্ক কি ভাববে, তুরস্কের সঙ্গেও তার কথা আছে। বলতে হবে। অন্যদিকে কিউবার সঙ্গে রাশিয়া সেখানে ইতিমধ্যে প্রচুর তেল পাঠিয়েছে, হুম। তেল পাঠিয়েছে আরো সেটা বিভিন্ন। আমেরিকার নাকের ডগাতেই পাঠিয়েছে, কোনো না, আমেরিকা তাতে কিছু কোনো করতে। একদম কোনো রকম গুরুত্ব না দিয়ে পাঠিয়েছে। কাজে এই যে সম্পর্কগুলো এখানে, একটা জিনিস আমেরিকাকে মানে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, দেখানো হচ্ছে যে তুমি একা দাদা নও পৃথিবীর, এখন আর পৃথিবীর একা দাদা, আগে ছিল বাইপোলার ছিল প্রথমটা আমরা জানি। কিউবাতে বা চীনও অর্থ সাহায্য পাঠাচ্ছে। পাঠাচ্ছে, হ্যাঁ পাঠাচ্ছে, কিন্তু এখানে এখানে একটা প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে দেখো সমস্ত কিছু মিলিয়েই সেখানে একটা কেন্দ্রে কোনো একটা জায়গায় যে সমস্ত বৃহৎ শক্তির মধ্যে, এবং এই যে বৃহৎ শান্তি প্রচেষ্টা বলি বা একটা নতুন একটা দিগন্ত খুলে যাওয়ার জায়গা, সেখানে ঠেলে গুজে হলেও কোনোভাবে পাকিস্তান ঢুকে পড়েছে। পাকিস্তান ঢুকে পড়লো, ভারত কিন্তু ঢুকলো। এটা আমাদের ক্ষেত্রে বলতে পারো একদিকে কি, যুদ্ধ থামলে তো ভারতের লাভ, এটা ভাল লাভ নয় তা তো নয়, অবশ্যই। ভারতের অবশ্যই লাভ। কিন্তু শুধু শুধু অর্থনৈতিক লাভ অর্থনৈতিক দিয়ে লাভ। কি হয়, বৈদেশিক প্রশ্ন, যেখানে ভারত যেখানে ছিল একটা সময় কি সাংঘাতিক জায়গায় ছিল, যে ভারতের যে একটা সম্মান ছিল, সেটা কোথায় গেল, সেটা তো আমরা দেখতে পেলাম না, একদম সেটা ভুলুণ্ঠিত হয়ে গেল বলে মনে হচ্ছে। ভারত এখানে কোনো পিকচারে, ছবিতে নেই, কোনো দৃশ্যে নেই। এটা এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে। ভারত শুধু ভারতবর্ষে আমাদের দেশে কি করে ডিলিমিটেশন করে 850 সিট করে কি করে পার্মানেন্টলি বিজেপি পাওয়ারে থাকতে পারে, প্রধানমন্ত্রীর একমাত্র চিন্তা সেটা। তো সেই চিন্তা দিয়ে তো আন্তর্জাতিক ক্ষেত্রে এখন যা পৃথিবী, এখন কিন্তু শুধু একটা দেশের উপরে তো নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সেই দেশটা কিরকম পারফর্ম করছে, কিভাবে চলছে, কার সঙ্গে কিরকম সম্পর্ক তৈরি হচ্ছে, সূচিত হচ্ছে, সবটা ম্যাটার করে। যখন একটা সময় এটা ছিল না, যখন বাইপোলার ওয়ার্ল্ড ছিল, দুটো দেশের মধ্যে ভাগ ছিল, দুটো সুপার পাওয়ার ছিল, একদিকে সোভিয়েত সোভিয়েত রাশিয়া, একদিকে আমেরিকা, তখন ভারত মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে এবং একটা অদ্ভুত ভাবে একটা নির্জোট শক্তি তৈরি করে তার নেতৃত্ব দিয়েছে। কি সাংঘাতিক কথা ভাবলে, সত্যি কথা ভারতভাষী হিসেবে গায়ে কাঁটা দেবার মতো।
আজকে ব্রিক্সের কোথায় ক্ষেত্রে গৌতম দা সেটা সেটা ছিল আমাদের, যে ব্রিক্স হ্যাঁ, প্রায় ভারতের নেতৃত্বে তৈরি হয়েছিল, এবং নেতৃত্ব তৈরি ভারতের, হ্যাঁ, এবং যে একদম। ব্রিক্সের যে তহবিল সেটা ডক্টর মনমোহন সিং এর নির্দেশেই, তার সাজেশনেই তৈরি হয়েছিল। আজকে আমরা কোথায় পৌঁছেছি? এখন চিৎকার করে শুধু যদি বিশ্বগুরু জিন্দাবাদ, প্রধানমন্ত্রী জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ ভক্তরা বলতে পারেন, ভক্তরা তাই করবেন, ভক্তদের তাই শেখানো হয়। দুর্ভাগ্য হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ভক্তদের, বেশিরভাগ ভক্তের, তাদের মধ্যে লুমিনারি বলে তো আমি কাউকে দেখতে পাই না সেরকম ভাবে। যদি বা কেউ কেউ থাকেন, তারা আর কোনো কথা বলতে পারেন না, তারা শুধু তারাও বোধিভক্ত হয়ে বসে আছেন, আর কিচ্ছু করতে পারেন না তারা। তাদের নিজস্ব কোনো অভিমত, কোনো স্বাধীন মত আছে বলেও আমরা দেখতে পাই না। কাজে এখানে ভারতের ক্ষেত্রে এই তো বললাম, হরমুজ স্ট্রেইট খুলে দেওয়াতে ভারতের লাভ হবে, অবশ্যই লাভ হবে। ভারত কিছু কিছু জায়গায় সুযোগ সুবিধে পাওয়ার চেষ্টা করবে, রাশিয়া থেকে সস্তায় তেলকে, আমেরিকাকে তুষ্ট করাচ্ছে। এই যে তুষ্ট করার চেষ্টা, সমস্ত সময় তুষ্ট করে থাকা, এই থাকাটা কিরকম ভাবে থাকা, সেটা কি খুব সম্মানজনক? নাকি আমাদের দেশের পক্ষে, আমাদের সার্বভৌমত্বের পক্ষে, আমাদের এত বড় দেশ, এরকম মহান দেশ যাকে বলেছি বরাবর, আমরা তো সেটাই ফিল করেছি, অনুভব করেছি আমাদের দেশে, সেইটা কোথায় গেল? সেইটা খুব একটা ক্ষতি হলো বলে আমি মনে করছি, সুব্রত। গৌতম দা, এখানে আরেকটা প্রশ্নই আসবে যে ইরানের সঙ্গে ভারতের যে সম্পর্কটা ছিল, যে সম্পর্কের ক্ষেত্রে জন্যই আমরা চাবাহার বন্দরে বন্দরে আমরা এত ইনভেস্ট করেছিল ভারত, এতটা সুবিধের কথা হয়েছিল, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি, এবং ইরান বুঝে গেছে যে খোমেনির মৃত্যুর পরে ভারত প্রায় 6 দিন শোক জানানোর জন্য 6 দিন দেরি করেছে। তাতে ভারত সরকারের প্রতি, ভারতের শাসক দলের প্রতি ইরানের যে এখন সরকার পক্ষ, তাদের বোধহয় সেই আস্থাটা আগের মতো আর নেই, এবং তারা সেটা বারবার প্রকাশও করেছে যে আমাদের ভারতের জনগণ আমাদের পাশে আছে, এটা আমরা জানি, তাই জন্য আমরা অনেক সময় ভারতের জাহাজকে ছাড় দিচ্ছি, তাদের জ্বালানির জাহাজকে। কিন্তু তারা যে সরকারের প্রতি খুব খুব খুশি হয়ে এটা করছে, এটা কিন্তু কখনো তারা প্রকাশ করেনি। এর কি ভবিষ্যতে কোনো এই ভূ রাজনৈতিক ক্ষেত্রে এর কি কোনো প্রভাব পড়বে ভারতের দিক থেকে, যদি আমরা বিচার করি? দেখো সুব্রত, ভবিষ্যতে কি হবে কেউ আমরা বলতে পারি না। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের টানাপোড়েন চলে, কোনো সময় ভালো হয়, কোনো সময় মন্দ হয়, এটা হয়। যেটা হয় না সেটা হচ্ছে, যে বিশ্বাসে চিড় ধরে, সেই চিড়টা কতখানি মেরামত হবে সেটা আমরা জানি না। একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, চুক্তি হতে পারে, ব্যবসা হতে পারে, সব হতে পারে, কিন্তু এই যে যেটা রাশিয়ার ক্ষেত্রে খুব চিড় ধরেছে, আপনি যেটা বলছেন, রাশিয়া এখন আর ডিসকাউন্টে তেল দেবে না বলছে আমাদের। দিচ্ছে না, তো কাজেই কি হচ্ছে, ব্যবসা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ডিসকাউন্টও দিতেও পারে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু কিছু ডিসকাউন্টও দিতে পারে। যেমন দোকানের সঙ্গে, মলের সঙ্গে বিভিন্ন মানুষের ব্যবসা থাকলে যেমন হয়, মুদিখানার দোকানে আমার একটা দোকানে নিলাম না, আরেকটা দোকানে নিলাম, আবার পুরনো দোকানে ফিরে এলাম, বললো যে না এখন দেবো না, আবার হয়তো 2 বছর পরে একটু ঠিক আছে ভাই তুমি নিচ্ছ রোজ রাজ, একটু সস্তা সুবিধে করে দিলাম, এটা হতে পারে। কিন্তু বিশ্বাসটা থাকে না, কারণ সে আড়ালে গেলে বলবে একে বিশ্বাস করা যায় না, এই লোকটার কোনো ঠিক নেই, আবার ওই দোকানটায় চলে যাবে। এইটা হয়, এইটা খুব মারাত্মক একটা দেশের পক্ষে, এটা খুব দেশের সম্মানের পক্ষে এটা খুব মারাত্মক। যেটা পাকিস্তানের তো একদম ছিল না, ভেবে দেখো না, পাকিস্তান সারা বিশ্বে কোথায় ছিল? পাকিস্তানের কোনো নাম ছিল? কিচ্ছু ছিল না। এইটুকু একটা দেশ, এত ছোট্ট একটা দেশ, এবং একেবারে বিপর্যস্ত অবস্থা, দেশের প্রধানমন্ত্রীকে তারা জেলে ভরে রেখে দিয়েছে। এই দেশটার কিচ্ছু ছিল না, ভূত ভবিষ্যৎ নির্বাচিত কিছু ছিল না। প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রীকে জেলে ভরে রেখে দিয়েছে, বাকি নিজেরা চালাচ্ছে। এমনকি বাংলাদেশও এরকম অবস্থা নয়, বাংলাদেশও একটা নির্বাচন হয়েছে, নেপালেও একটা নির্বাচন হয়েছে, সেটাও পাকিস্তানে সেভাবে হয়। আমি বলতে চাই সেই দেশটা কি করে, যে সেখানে মিলিটারি পাওয়ার আছে কার্যত, তারা এইরকম ভাবে সারা বিশ্বের কাছে একটা নাম করে নিল, নাম করেই দিব, তাছাড়া কি বলবো। সেখানে যদি মার্কিন প্রেসিডেন্ট যান, দেখুন যে জর্জ ডব্লিউ বুশ গেছে, তারপরে যাবে যদি মার্কিন প্রেসিডেন্ট যায় সেখানে, এবং সেখানে এতগুলো দেশের প্রতিনিধি যদি যায়, তাহলে তো দেশটা নিশ্চয়ই একটা কি হয়, বিশ্বের মানচিত্রে তার একটা স্থান হয়ে গেল, স্থান তো হলো, এটা একটা ব্যাপার। এবারে ইরানের ক্ষেত্রে যেটা হয়, তুমি যেটা বলছো, আমরা বলছি যেটা, ইরানের ক্ষেত্রে যে সমস্যাটা হবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, ইরান একটা জিনিস তো আপাতত অন্তত বিশ্বাস করবে না, যে আমেরিকা
নট নডিং ইয়ে ছাড়া, মানে তার সায় ছাড়া ভারত কিছু এগোতে পারবে, এটা কিন্তু ইরান ভাববে যে আমেরিকা যদি ভারতকে সায় দেয় তাহলে ভারত এগোতে পারবে। তাছাড়া যদি আমেরিকা বলে না এখানে এগিয়েও না, ভারতের সেই সাহস কি হবে? মানে ভারতের নয়, আমি ভারতের কথা বলছি না, ভারতের কেন্দ্রীয় সরকারের সেই সাহস হবে, প্রধানমন্ত্রী সেই সাহস হবে তার বিরুদ্ধে গিয়ে ইরানের সঙ্গে আলাদা সম্পর্ক স্থাপন করবেন? সেটা করবেন এখনো পর্যন্ত জানি না। কারণ কিছুদিন আগেই তিনি লিখছেন, মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প আমাকে ফোন করেছিলেন, অনেকক্ষণ কথা হলো, আর তিনি 18% আমাদের দেবেন বলে আমি খুব খুশি। তিনি ভীষণ খুশি। হুম, এমন বন্ধু আর কে আছে? এইরকম তো তার কথা। তো তিনি যদি তাকে মনে করেন বন্ধুর অহরহর সাথে, বন্ধুর অহরহর সাথে যদি তিনি আমেরিকার ট্রাম্পকে মনে করেন, তাহলে ইরান তো ন্যাচারালি ইরানের সঙ্গে সম্পর্ক সেরকম স্বাভাবিক না হওয়ারই সম্ভাবনা। এইটা ব্যাপার। বা হলেও ওই একটা কোথাও খোঁজ থেকে যাবে যে যদি বা ভারত করছে ও তাই আমেরিকা বলেছে তাই করছে, এই ধরনের একটা খোঁজ থেকে যাবে। ভারতের স্বাধীনভাবে একটা নিরপেক্ষ ভাবে এই 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 সিদ্ধান্ত নিচ্ছে, এইরকম ইরানের পক্ষে সেটা বিশ্বাস করা মুশকিল হবে। সুব্রত, ধন্যবাদ গৌতম দা। আমরা আজকে সুন্দর একটা আলোচনা আপনার কাছ থেকে পেলাম। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মত লিখে জানাবেন, এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেল দুটি, আমার এই চ্যানেল এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই দুটো চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না, কারণ তাতে আমাদের অনেক উৎসাহ এবং শক্তি বৃদ্ধি হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।